ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজ থেকে আমরা যারা মাধ্যমিক দিতে চলেছ এবছরে তাদের জন্য পর্ষদের টেস্ট পেপারে লাইফ সায়েন্সের 2 and 5 মার্কসের কোয়েশ্চেন সলভিংয়ের ভিডিও নিয়ে এসেছি। তো আজ থেকে রেগুলার বেসিসে আমরা ভিডিও দেব এবং আফটার দ্যাট আমরা তোমাদের সাজেশন দিয়ে দেবো। ওকে, তো অবশ্যই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে থাকো। তো দেখো, আজকে আমরা সলভ করব প্রথমেই পেজ নাম্বার 314 আন্ডারে বিভাগ গয়ে যে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো আজকে সলভ করব। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে প্রতিবর্ত ক্রিয়া কিভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে, দুটি উদাহরণ দাও। এখানে তোমরা দুটি উদাহরণের মধ্যে একটা তো লিখবে যে কোনো গরম বস্তুতে হাত পড়ে গেলে সাথে সাথে আমরা হাত সরিয়ে নিচ্ছি, এটা। আর একটা লিখবে তোমরা যে চোখে কোনো উজ্জ্বল আলো পড়লে সাথে সাথে তারারন্ধ্র সংকুচিত হয়ে আমাদের চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে। এই দুটো, ঠিক আছে। নেক্সট বলছে দেখো, কৃষিকাজে কৃত্রিম হরমোনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো। এখানে তোমরা লিখবে আগাছানাশক হিসেবে কৃত্রিম অক্সিন হরমোন 2,4-D, ঠিক আছে, এটা ইউজ করা হয়, ব্যবহার করা হয়। আর এছাড়া বীজহীন ফল উৎপাদনেও কৃত্রিম অক্সিন IAANBA, ঠিক আছে, এগুলোর ফুল ফর্ম তোমরা লিখবে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, এগুলো ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। দেখো, নিম্নলিখিত অঙ্গগুলির উপরে অ্যাড্রিনালিন হরমোনের প্রভাব লেখো। দেখো, ত্বকের উপরে প্রভাব হচ্ছে অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে জরুরিকালীন অবস্থায় আমাদের ত্বকে যে অ্যাডাক্টরিস পিলাই নামক পেশি থাকে সেটি সংকুচিত হয় এবং আমাদের ত্বকের যে রোম থাকে সেটি কিন্তু খাড়া হয়ে যায়, ঠিক আছে। আর হৃৎপিণ্ডের উপরে প্রভাব হচ্ছে যে অ্যাড্রিনালিন জরুরিকালীন অবস্থায় আমাদের হার্দ উৎপাদ বৃদ্ধি করে এবং আমাদের রক্তবাহকে সংকুচিত করে রক্ত চাপ তাও বৃদ্ধি করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, অ্যাক্সন এবং ডেনড্রনের মধ্যে একটি গঠনগত এবং একটি কার্যগত পার্থক্য লেখো। গঠনগত পার্থক্য এটাই লিখবে, অ্যাক্সনের মধ্যে নিজেল দানা দেখা যায় না, ডেনড্রনের মধ্যে নিজেল দানা দেখা যায়, এটা লিখতে পারো। আর কার্যগত হচ্ছে অ্যাক্সন হচ্ছে কোষ দেহ থেকে উৎপন্ন নিউরনের আজ্ঞাবহ অংশ বা প্রবর্ধক, আর ডেনড্রন হচ্ছে কোষ দেহ থেকে উৎপন্ন নিউরনের সংজ্ঞাবহ প্রবর্ধক। ওকে, নেক্সট, অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য লিখতে দিয়েছে। অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একসাথে বিভাজিত হয়, এবং সেকেন্ড হচ্ছে যে এই ধরনের কোষ বিভাজনের ক্ষেত্রে বেমতন্তু গঠিত হয় না, নিউক্লিয়াস যে নিউক্লিয় পর্দা তা বিলুপ্ত হয় না, ক্রোমোজোম গঠিত হয় না, ঠিক আছে। আর থার্ড হচ্ছে যে এই ধরনের কোষ বিভাজন নিম্ন শ্রেণীর জীবেদের মধ্যেই দেখা যায়। তো যে কোনো দুটো তোমরা লিখতে পারো। নেক্সট, ইউক্রোম্যাটিন এবং হেটেরোক্রোম্যাটিনের মধ্যে একটি গঠনগত এবং একটি কার্যগত পার্থক্য লেখো। গঠনগত পার্থক্য দেখো, ইউক্রোম্যাটিন হচ্ছে আমাদের কম কুণ্ডলীকৃত থাকে, তাই এটি হালকা বর্ণ ধারণ করে, আর হেটেরোক্রোম্যাটিন বেশি কুণ্ডলীকৃত হয় আর তাই গাঢ় বর্ণ ধারণ করে। আর কার্যগত পার্থক্য হচ্ছে ইউক্রোম্যাটিনে আমাদের সক্রিয় জিন দেখা যায় এবং এখানে ক্রসিং ওভার হয়, হেটেরোক্রোম্যাটিনে আমরা নিষ্ক্রিয় জিনই বেশি দেখতে পাই এবং ওখানে ক্রসিং হয় না। ওকে, চলো নেক্সট যাচ্ছি। মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিটি শব্দচিত্রের মধ্যে দেখাতে বলেছে। তো মাইক্রোপ্রোপাগেশনে পরপর তোমরা অ্যারো করে করে লিখবে। প্রথমে তো হচ্ছে যে কোষ বা মুকুল, যেটাকে আমরা এক্সপ্ল্যান্ট বলি, সেখান থেকে অ্যারো দিয়ে লিখবে ক্যালাস, তার থেকে এমব্রয়েড, তার থেকে প্ল্যান্টলেট, ঠিক আছে, এবং তার থেকে পরিণত উদ্ভিদ। নেক্সট, মেন্ডেলের দ্বিসংকর জননলব্ধ সূত্রটি বিবৃত করো। এখানে তোমাদের স্বাধীন সঞ্চরণের সূত্র এখানে তোমাদেরকে লিখতে হবে। ওকে, নেক্সট, হেটেরোজাইগাস অবস্থা দুটি জিনোটাইপের সাহায্যে প্রকাশ করো। একটা তো তোমরা লিখবে ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে, লিখে দেবে এটি হচ্ছে মটর গাছের ক্ষেত্রে উদ্ভিদের দৈর্ঘ্যের, ঠিক আছে, দৈর্ঘ্য অনুযায়ী জিনোটাইপ, যেখানে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি অ্যালিলটি হচ্ছে দীর্ঘ উদ্ভিদের জন্য অ্যালিল, ঠিক আছে, উদ্ভিদ মটর গাছের জন্য, এবং স্মলটি হচ্ছে খর্ব মটর গাছের জন্য দায়ী অ্যালিল, এবং ক্যাপিটালটি স্মলটি হচ্ছে শঙ্কর লম্বা মটর গাছকে নির্দেশ করে। আর একটা লিখতে পারো তোমরা ক্যাপিটাল আর স্মল আর, এটাতে লিখবে মটর গাছের বীজের জন্য, ঠিক আছে, ক্যাপিটাল আর হচ্ছে গোলাকার বীজের জন্য দায়ী অ্যালিল, স্মল আর হচ্ছে কুঞ্চিত বীজের জন্য দায়ী অ্যালিল। ক্যাপিটাল আর স্মল আর এই হেটেরোজাইগাস অবস্থাটি হচ্ছে শঙ্কর গোলাকার মটর বীজের জন্য দায়ী। ওকে,
নেক্সট, কী ধরনের জিনোটাইপ যুক্ত পিতা এবং মাতার মধ্যে বিবাহ হলে সন্তানের মধ্যে থ্যালাসেমিয়ার প্রকাশ ঘটে বলতে হবে। তো দেখো, প্রথমেই তোমরা লিখবে যে থ্যালাসেমিয়া হচ্ছে একটি অটোজোমাল প্রচ্ছন্ন রোগ, ঠিক আছে। তো থ্যালাসেমিয়ার প্রকাশ সন্তানের মধ্যে ঘটতে গেলে অবশ্যই পিতা মাতার উভয়ের মধ্যেই কিন্তু থ্যালাসেমিয়ার জিন একটি করে হলেও থাকতে হবে, ঠিক আছে। তো অবশ্যই তার জন্য কি হতে হবে, পিতা এবং মাতা উভয়কেই বাহক হতে হবে। তো তারপরে তোমরা এখানে ক্রসটা করবে যে পিতা, ধরো এটা লিখবে যে পিতার যদি জিনোটাইপ হয় ক্যাপিটাল এ স্মল এ, যেখানে পাশে ব্র্যাকেটে লিখে দেবে ক্যাপিটাল এ হচ্ছে স্বাভাবিক অটোজোম আর স্মল এ হচ্ছে থ্যালাসেমিয়ার মিউটেশন যুক্ত অটোজোম। ওকে, থ্যালাসেমিয়া জিনে মিউটেশন রয়েছে এরকম অটোজোম। তার সাথে এটি হচ্ছে তাহলে কি, এখানে লিখবে বাহক পিতা, তারপরে ক্যাপিটাল এ স্মল এ লিখবে বাহক মাতা, ঠিক আছে। তাহলে এদের এবার আমরা চেকার বোর্ড করবো। চেকার বোর্ড করলে আমরা কি পাবো, ক্যাপিটাল এ স্মল এ, আবার এদিকেও ক্যাপিটাল এ স্মল এ, তাহলে এটার থেকে হবে ক্যাপিটাল এ, তার মানে এটা হচ্ছে সম্পূর্ণ স্বাভাবিক সন্তান, ক্যাপিটাল এ স্মল এ বাহক সন্তান, ক্যাপিটাল এ স্মল এ বাহক সন্তান, আর আরেকটা হবে স্মল এ, এটাও তাহলে কি হবে, এইটা হবে হচ্ছে আমাদের থ্যালাসেমিক সন্তান, ঠিক আছে। যেহেতু থ্যালাসেমিয়া প্রচ্ছন্ন রোগ, তো হোমোজাইগাস অবস্থাতেই স্মল এ কন্ডিশনে কিন্তু থ্যালাসেমিয়া প্রকাশ হবে। তাহলে ক্রসটা কীরকম হবে, পিতাকেও বাহক হতে হবে, এটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন বা জনিত্রী জনুর কজ, যেখানে পিতাও বাহক হবে মাতাও বাহক হবে, তবে গিয়ে কিন্তু আমরা F1 জেনারেশনে আমরা কিন্তু একটি থ্যালাসেমিক সন্তান পেতে পারবো। ওকে, 25%। চলো নেক্সট বলছে, দেখো মানুষের একাধিক নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি কি তাৎপর্য বহন করে তা বলতে হবে। তো প্রথমে তো লিখবে মানুষের একাধিক নিষ্ক্রিয় অঙ্গ কি কি রয়েছে, যেমন মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স হচ্ছে একটি নিষ্ক্রিয় অঙ্গ, যা গিনিপিগের ক্ষেত্রে সিকাম নামক সক্রিয় অঙ্গ হিসেবে উপস্থিত। মানুষের ক্ষেত্রে কক্সিস হচ্ছে একটি নিষ্ক্রিয় অঙ্গ, যা বানরদের ক্ষেত্রে কিন্তু সক্রিয় অঙ্গ হিসেবে উপস্থিত। তো মানুষের বিভিন্ন নিষ্ক্রিয় অঙ্গ দেখে বোঝা যায় যে গিনিপিগ বা বানর, এদের সাথে এদের বিবর্তনগত যোগসূত্র রয়েছে, কারণ এরা সবাই হচ্ছে যেহেতু স্তন্যপায়ী, তাই এদের সবারই সাথে কিন্তু কোনো না কোনোভাবে মানুষের বিবর্তনগত যোগসূত্র রয়েছে, সেটাই কিন্তু নিষ্ক্রিয় অঙ্গের প্রাধান্য সেই তাৎপর্যই বহন করে থাকে। নেক্সট, শব্দচিত্রের সাহায্যে ঘোড়ার বিবর্তনের পূর্বপুরুষের নাম ক্রমানুসারে বলো। তো এখানে প্রথমে তো লিখবে অবশ্যই ইওহিপ্পাস, তারপরে আসবে তোমাদের মেসোহিপ্পাস, মেরিচিহিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস, ঠিক আছে। পারলে নিচে যুগগুলোও লিখে দেবে, যেমন ইওহিপ্পাস হচ্ছে ইওসিন যুগের, ঠিক আছে। তারপরে মেসোহিপ্পাস হচ্ছে তোমাদের অলিগোসিন যুগে, মেরিচিহিপ্পাস হচ্ছে মায়োসিন যুগে, প্লায়োহিপ্পাস প্লিস্টোসিন, আর ইকুয়াস হচ্ছে তোমাদের যে প্লায়োসিন যুগের ঘোড়া, ঠিক আছে, সেগুলো মেনশন করে দেবে। নেক্সট হচ্ছে সমস্যা সমাধানে শিম্পাঞ্জি দুটি আচরণগত অভিযোজন লিখতে দিয়েছে। তো আচরণগত দুটি অভিযোজন কি কি আছে, এক তো হচ্ছে যে কোনো শক্ত বাদামের খোলা ভাঙতে গেলে তারা ছোট ছোট পাথরের বা কাঠের টুকরোকে হাতুড়ি নেহাইয়ের মতো ব্যবহার করে শক্ত বাদামের খোলা ভাঙে। এছাড়া কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হলে তারা অ্যাসপিলিয়া রিব্রিস নামক যে উদ্ভিদ রয়েছে, ঠিক আছে, ভেষজ উদ্ভিদ, তা ভক্ষণ করে নিজেদেরকে পরজীবীর আক্রমণ থেকে রক্ষা করে, ঠিক আছে। তো এই দুটো লিখতে পারো তোমরা। নেক্সট বলছে শব্দ দূষণ মানব শরীরের কান এবং হৃৎপিণ্ডের উপরে কি কি ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে লেখো। তো 160 ডেসিবেলের শব্দ হঠাৎ শুনলে মানুষের কানের পর্দা ফেটে যেতে পারে, অথবা 100 ডেসিবেলের শব্দও দীর্ঘদিন ধরে শুনতে থাকলে শ্রুতিযন্ত্র বা অর্গান অফ কর্টি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে আমাদের। আর হৃৎপিণ্ডের উপরে প্রভাব হচ্ছে হঠাৎ করে উচ্চ ডেসিবেলের শব্দ শুনলে হার্ট অ্যাটাক হতে পারে, হার্দ উৎপাদ বেড়ে যেতে পারে, রক্তচাপ বেড়ে যেতে পারে। নেক্সট, ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো জলাভূমি ধ্বংস। পরিবেশের উপরে এর কি কি প্রভাব পড়তে পারে বলে মনে হয়। তুমি প্রথমেই লিখবে জলাভূমিকে বলা হয় প্রকৃতির বৃক্ষ, কারণ জলাভূমিতে যে দূষিত জল এসে পড়লে জলাভূমি সেই জলের থেকে দূষক পদার্থকে পরিশ্রুত করে জলকে পরিশ্রুতকরণ করতে পারে, এবং সেই জল খেয়েই অনেক জীবজগতের অনেক প্রাণী বেঁচে থাকে, ঠিক আছে। তো যদি জলাভূমি ধ্বংস করা হয়, সেটা বাসস্থানের জন্য হোক, বাড়িঘর গড়ে তোলার জন্য হোক, তাহলে এই যে প্রকৃতির যে বৃক্ষ তা ধ্বংস হয়ে যায়, ফলে কিন্তু পরিবেশের উপরে এর কুফল দেখা যায়, পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত হয়, ঠিক আছে। এটাই
তোমাদের লিখতে হবে এখানে। নেক্সট বলছে গির অরণ্যে সিংহের সংখ্যা বাড়ানোর জন্য দুটি পদক্ষেপ উল্লেখ করো। এক তো হচ্ছে যে সিংহের যে শিকার তা বন্ধ করতে হবে, এবং সেকেন্ড হচ্ছে সিংহের সংখ্যা বাড়ানোর জন্য অবশ্যই প্রজেক্ট লায়ন শুরু করতে হবে, যার তত্ত্বাবধানে মানুষের সাথে সিংহের যে সংঘর্ষ তার পরিমাণ কমাতে হবে, সিংহের প্রজননের ব্যবস্থা করতে হবে, এগুলি করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে অতি ব্যবহার এবং বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ কিভাবে ভারতের জীববৈচিত্র্যকে প্রভাবিত করে, দুটি উদাহরণ দাও। অতি ব্যবহারে তোমরা বলবে হচ্ছে সর্পগন্ধা গাছের অতি ব্যবহারের জন্য, কারণ সর্পগন্ধা যেহেতু একটি ভেষজ উদ্ভিদ, তার অতি ব্যবহারের ফলে সর্পগন্ধা এখন বিপন্ন হয়ে গেছে। এবং বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, যেমন ল্যান্টানা ক্যামেরা, এটি একটি বহিরাগত প্রজাতি হলেও এটি ভারতবর্ষে যেসব জায়গার মাটিতে হয় সেই সব জায়গায় অন্যান্য স্থানীয় প্রজাতির উদ্ভিদকে বাঁচতে দেয় না, ফলে কিন্তু জীববৈচিত্র্যের হ্রাস হচ্ছে। ঠিক আছে, স্থানিক জীববৈচিত্র্যের কিন্তু হ্রাস ঘটছে। তো এই ছিল আজকে আমাদের টোটাল 17টি প্রশ্ন বিভাগ গয়ের পেজ নাম্বার 316। ঠিক আছে, আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে। এবং প্রত্যেক দিনই এখন আমরা 2-3টি করে ভিডিও দিয়ে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করিয়ে দেবো 2 and 5 মার্কস। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।